মাঝরাতে বাহারকে বিছানা থেকে লাফ মেরে ফেলে দিল তার স্ত্রী সীমা। বাহার উঠে চোখ কচলে বলল, কি হলো, কি শুরু করলে? মেয়েটা অদ্ভুত একটা হাসি দিয়ে তাকিয়ে আছে, কিছুই বলছে না। বাহার বিরক্ত হয়ে বলল, সরো, আমি ঘুমাবো। সে ঘুমাতে যেতে চাইলে আবারও তাকে ধাক্কা দিল সে। বাহার অবাক হয়ে বলল, কি ফাইজলামি, রাতের বেলা ঘুমাতে দেবে না নাকি? সীমা উঠে বসে চোখ বড় করে তাকিয়ে আছে। বাহার অগ্নিচক্ষু দেখে ভয় পেয়ে গেল। মেয়েটা ইশারা করে ঘরের বাইরে যেতে বলল। বাহার আতঙ্কিত হয়ে আস্তে করে বেরিয়ে গেল। দরজার সামনে এসে ভাবলো, এটা কি দেখলাম, এ কিভাবে সম্ভব? সীমার চোখগুলো এমন লাল হলো কেন? বিয়ের 3 বছরে তো এমন কিছু হয়নি। কথাগুলো ভেবে সে সাহস সঞ্চয় করে আবারও ঢুকলো ভেতরে ঢুকে দেখে সীমা কান্না করছে। সে কাছে গিয়ে বলল, কাঁদছো কেন? সীমা বলল, আমার বন্ধুটা চলে গেছে। কে বন্ধু? এখানে তো কেউ নেই, তুমি বুঝবে না, ও আমার বন্ধু, খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। কি বকছো এত রাতে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বুঝবে না, তুমি ঘুমাও। কথাটা বলে সে মেয়েটা চোখ মুছে শুয়ে গেল। বাহার তারপর তার পাশে শুয়ে ভাবছে, কি বললো মেয়েটা? এত রাতে কোন বন্ধুকে দেখেছে সে? মাথার সমস্যা হলো না তো? সেও ঘুমিয়ে গেল। সকালবেলা অফিস যাবার সময় সীমা বলল, এই আজকে 3 কেজি মাছ আনবে। বাহার বলল, 3 কেজি? এত মাছ তো কোনোদিনও আনিনি আমি, আমরা তো দুজন মাত্র। আনতে বলেছে আনবে। আরে ফ্রিজও নেই, নষ্ট হবে। মেঘলা একটু চোখ গরম করে বললাম না আনতে, আচ্ছা আনবো 3 কেজি। সে পাগলের মতো হাসতে লাগলো। বাহার অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সন্ধ্যাবেলা বাহার ফিরলে সীমা দরজা খুলে বলল, মাছ কই? একটা ব্যাগ এগিয়ে দিল। সে ব্যাগটা নিয়ে বেডরুমের ভেতরে চলে গেল। বাহার অবাক হয়ে ভাবলো, কি আশ্চর্য, মেয়েটা কাঁচা মাছগুলো বেডরুমে নিয়ে গেল কেন? সে দেখার জন্য বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের দরজা হালকা ফাঁক করতে দেখলো মেয়েটা মাছগুলো মজা করে খাচ্ছে। সে দেখে আঁচকে উঠলো, তার ভীষণ বমি আসলো। সে দৌড়ে গেল বেসিনে, একবার পানি ঝাপটা দিয়ে ভাবলো, এইসব কি হচ্ছে? এই মেয়েটার উপর কি জিন ভর করলো? এমন আজগুবি কাজ তো কখনো করেনি সে আগে, তাহলে কেন এমন হচ্ছে? এটার আগাগোড়া জেনে সমাধান করতে হবে আমাকেই। রাতের বেলা শুয়ে আছে তারা, অন্য পাশে ফিরে আছে বাহার, ভাবছে কিভাবে এটা সমাধান করা যায়। ভাবতে ভাবতে সীমার দিকে ফিরতে চাইতেই দেখে সীমা উঠে বসে আছে, তার চোখ জোড়া লাল, আর ঠিক তার দিকে তাকিয়ে আছে বাহার। বাহার কিছু বলতে চাইলো, কিন্তু শব্দ হলো না। এমন সময় ঘরের লাইট অফ হয়ে গেল। বাহার বুঝলো সীমা তার উপরে উঠে বসেছে, তার গলা চেপে ধরেছে। অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারছে না। এমন সময় একটা হাত এসে পড়লো সীমার মাথায়। সে অজ্ঞান হয়ে পড়ে গেল বিছানায়। বাহার উঠে বসলো, লাইট জ্বলে উঠলো। বাহার দেখলো একটা সাধু বাবা দাঁড়িয়ে আছে। কোনো চিন্তা করিস না, আর বিপদ নেই আপাতত, কিন্তু এ বাসায় থাকা উচিত হবে না। আপনি কে? এমন হচ্ছে কেন আমাদের সাথে? আমাকে তুই চিনবি না, ধরে নে তোর উপকারের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর এসব কেন হচ্ছে এর উত্তর পাবি তোর এই নতুন বাসার বাড়িওয়ালার কাছে। হুজুর নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন সকালে বাহার বাড়িওয়ালা রুমিজের বাসায় গেল। তাকে বসতে বলল সে বলল, ভাই বসতে আসিনি, আগে বলেন এই বাসায় কি সমস্যা? তিনি বললেন, আরে ভাই কি আর সমস্যা হবে, এই বাসায় কিছু সমস্যা নেই, নতুন বাসা নিয়েছেন, ভালো লাগলে থাকেন, না হলে চলে যান। শোনেন, আপনি যদি না বলেন তাহলে আমি পুলিশকে ফোন দেবো, আর না হয়ে এলাকার লোকজন ডেকে আনবো। এলাকার হুজুর আসলে সব পরিষ্কার হয়ে যাবে। রমিজ বলল, আচ্ছা ঠিক আছে, কাউকে বলতে হবে না, আপনাদের যদি ভালো না লাগে চলে যান, কিন্তু কাউকে বলবেন না প্লিজ, আমার মান সম্মান চলে যাবে, ভাড়াও লাগবে না, আমি না হয় চলে যাবো স্ট্রাইক নিয়ে, কিন্তু সত্য না জেনে আমি যাব না। বলুন আমাকে, শুনবেন তাহলে? বলি, শুনেন। 5 বছর আগের কথা, তখন এই বিল্ডিংটা 2 তলা ছিল। একদিন আমি সিঁড়ি দিয়ে নামার সময় দেখি ওই ফ্ল্যাটের দরজা খোলা, আর সেখানে আপনাদের মতো স্বামী স্ত্রী দুজনেই থাকতো। স্বামী প্রায় ঢাকায় যেত কাজে, তাই আমি দুষ্টামি করে বাসায় ঢুকে গেলাম। বেডরুমে দেখি উনার স্ত্রী মাথার চুল আঁচড়াচ্ছে। তাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাকে জড়িয়ে ধরি। সে আমাকে ছাড়িয়ে থাপ্পড় মারে। আমার আরো রাগ হয়, তাই তাকে বিছানায় ফেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু মেয়েটা মারা যায়। তখন কি করব বুঝতে না পেরে আমি কেরোসিন দিলাম আশেপাশে, তারপর একটা গ্যাস লাইট এনে তার সারা ঘর জ্বালিয়ে দিলাম। এরপর চলে আসলাম। পরে সবাই মনে করে সিলিন্ডার থেকে আগুন লেগে মারা গেছে মেয়েটা। তারপর থেকে ওই বাসায় যত ভাড়াটিয়া এসেছে তারা আপনার মতোই সমস্যা পড়েছে। ভাই, আমি বউ বাচ্চাওয়ালা মানুষ, আমাকে মাফ করে দিন, আমাকে পুলিশে দেবেন না। ছি, এমন একটা জঘন্য কাজ করে বসে আছেন, দিনের পর দিন পার করছেন পরিবার নিয়ে সুখে, আর ওই মানুষটার কি অবস্থা হতে পারে এখন যে স্ত্রী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বা যে বোন হারিয়েছে। আপনি মানুষ না, আপনি পশু। কথাটা বলেই বাহার চলে গেল। ঘরে এসে সে দেখলো তার স্ত্রী গুনগুন করে বিছানা ঠিক করছে, ঠিক আগের মতোই স্বাভাবিক। সে কাছে যেতে বলল, এসে গেছো, চা খাবে? বাহার বলল, সীমা, আমার পোস্টিং হয়েছে ঢাকায়, চলো আমরা ঢাকায় ফিরে যাই, এই বাসা আজই ছেড়ে দেবো বলেছি। সীমা বলল, এখনই চলে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি গোছাচ্ছি, কিন্তু সময় লাগবে। আর এসেছি তো 4 দিন আগে মাত্র, বেশি কিছু তো বের করনি, বাইরে যা আছে ঢুকিয়ে রেডি হও। রমিজউদ্দিন সোফায় বসে ভাবছে, আমার আসলেই খুব ভুল হয়ে গেছে, মেয়েটার সাথে খুব খারাপ করেছি আমি। তখনই বাহার আর তার স্ত্রী আসলো। বাহার বলল, আমাদের সব গাড়িতে তোলা হয়ে গেছে, আপনি আপনার বাসা তালা দিয়ে আসুন। আমরা গেলাম, তারা চলে গেল। রমিজ তালা দিতেই রুমের দরজা
দরজার সামনে আসলো। হঠাৎ কেমন একটা অনুভব করলো সে, তারপর ধাক্কা খেলো, রুমের ভেতরে ঢুকে গেল। তারপর সে সোজা বেডরুমে চলে গেল। তারপরে সে কেমন যেন বিশ্রী গন্ধ অনুভব করছে সে। হঠাৎ তার পাশে একটা ভুতুরে হাসির শব্দ আসলো। সে তাকিয়ে দেখে সেই মারা যাওয়া মেয়েটি, সে হাসছে, তার চুল খোলা হাওয়াতে ভাসছে। হঠাৎ মেয়েটি অনেক রাগ করলো বলে মনে হলো রমিজের। রমিজ বলল, আমাকে ছেড়ে দাও, আমি ভুল স্বীকার করছি, আমাকে বাঁচতে দাও। মেয়েটি ধীরে ধীরে তার কাছে চলে এলো। রমিজ কাকুতি মিনতি করেই যাচ্ছে। মেয়েটা বলল, তুই আমার জীবন নষ্ট করেছিস, আমাকে কি বাঁচতে দিয়েছিলি? দয়া করো আমাকে প্লিজ, আমার পরিবার আছে, আমারও ছিল, স্বামী ছিল, আর আমার গর্ভে সন্তান ছিল। এই বলে সে তাকে গলা চেপে ধরলো। সে বাঁচার চেষ্টা করলো কিন্তু পারলো না। এক পর্যায়ে রমিজের দম বন্ধ হয়ে গেল, সে মারা গেল। মেয়েটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে হাসতে লাগলো, তারপর চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক।